নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠানে। আপনারা সঙ্গে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি পেজে। তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি হলেন বিশিষ্ট সাংবাদিক সৌমেন সেন মহাশয়। তো আজকে আমরা ওনার সাথে কিছুটা সময় কাটিয়ে নেব। তো নমস্কার স্যার। নমস্কার আপনাদের এবং যারা দর্শক আমাদের দেখছেন বা দেখবেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। তো স্যার বলবো, আমাদের এই প্ল্যাটফর্মে এসে পজিটিভ বার্তা কেমন লাগছে আপনার? প্রথমেই বলবো খুব ভালো লেগেছে এবং আমি অনেক সময় দেখি আপনাদের অনুষ্ঠানগুলি, খুব ভালো লাগে যে পজিটিভ বিষয় নিয়ে আলোচনা হয় এখানে। একটা ভিন্ন ধরনের কিছু আজকে যখন গতানুগতিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাই এবং অনেক সময় এমন মনে হয় যে অনেকেই বয়স্করা বলেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো তথ্য ভালো কিছু যেমন পাওয়া যায়, তেমন আজকাল মানে এটা বলতে হয় যে অনেক কিছু অযাচিত কিছু এসে ভিড় করে যায়, যার কারণে অনেক বয়স্করা বলেন যে আজকে তারা ইউটিউবের দিকে চলে যাচ্ছেন। তো এটা যেন না হয়, আমরা বরাবর বলি যে এখানে যেন এই প্ল্যাটফর্মটা একটা সুন্দর প্ল্যাটফর্ম, এখান থেকে অনেক কিছুই করা যায় এবং মানুষের জন্য কিছু করা যায়, সোসাইটিকে অনেক কিছু দেওয়ার আছে। এই জায়গা থেকে আমরা চাই এই জায়গাটা যেন আনহেলদি না হয়, খুব ভালো একটা অ্যাটমসফিয়ার থাকুক। একটা বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 তারা যেন দেখলে মোবাইলটা ধরলে তাদের কোনো অসুবিধা না হয়, সেটা চাই। একদম একদম ঠিক কথা বলেছেন। তো এখন আমি আপনাকে বলবো যে আপনি এই সাংবাদিকতা পেশাটা কেন বেছে নিয়েছেন? অনেক তো পেশা ছিল, তো কেন এটা? বলতে গেলে এটা একটা কোইন্সিডেন্স, মানে বলা হয় ইত্তেফাকসে, মানে কাকতালীয়ভাবে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই সংবাদ মাধ্যমের সঙ্গে জুড়ে যাওয়া। এবং এটা কখন কিভাবে চলে আসলাম এই জগতে, এই লাইনে এত অ্যাক্টিভ হয়ে গেলাম, এটা মানে বুঝতে পারিনি প্রথম দিকে। কারণ কি, আমার এটা না বললে না হয়, আপনারা জানবেন যে আজকের ফুরিয়াদ পত্রিকার যিনি মালিক এডিটর সানিদ দেবরায়, হ্যাঁ, তো তিনি তখন ছিলেন রেজিস্ট্রার হিসেবে, ছিলেন সম্ভবত ত্রিপুরা ইউনিভার্সিটি। তো তিনি একটা উদয়পুরে একটা অনুষ্ঠানে বলতে কি যে লোকনাথ আশ্রম সংলগ্ন একটা মানে শ্মশান ঘাট রয়েছে, সেখানে তিনি গেছেন। একজনের একটা প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম বলতে অন্ত্যেষ্টির কাজ চলছিল। আচ্ছা, তো তিনিও এখানে গেছেন, আমিও এখানে গেছি। তো সময়টা ধরুন আজকে থেকে অনেক বছর আগের কথা, 14-15 বছর আগের কথা। তো তখন আমি বলতে হয় যে আমাদের রাজ্যের যে লিডিং নিউজ পেপার দৈনিক সংবাদপত্রে আমি জনমত বিভাগে লিখতাম। উদয়পুর ছন্মন থেকে সৌমেন সেন বলে আসতো, বিভিন্ন বিষয় নিয়ে লিখতাম। তো লিখতাম, তো এই লেখা থেকে তিনিও ছিলেন উদয়পুরের, ওনার বাড়িও ছন্মন ছিল। তো যেহেতু পত্রিকাতে উদয়পুর ছন্মন একটা লেখা থাকতো, তো এটা উনি অত দেখতেন যে উদয়পুর থেকে আবার কি লিখছে কে, এটা দেখতেন। তো ঘটনাচক্রে যখন কথা হলো, বলছে যে তুমি শোনেন, তাই বললাম যে হ্যাঁ আমি। তো বলছে তুমি একটা কাজ করো না, আমার নিউজ পেপারে তুমি লেখো, এখান থেকে লেখালেখি করো, তুমি তো দেখছি পাঠকের কলমে লেখছো বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি বললাম যে না, আমার এগুলি ভালো লাগে না, এমনিতে লিখি স্বাধীনভাবে, তোমার সুযোগ পেলে লিখি, কিন্তু সংবাদ মাধ্যম বা এগুলি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো নলেজও নেই আমার ব্যাপার নিয়ে, কোনো কিছুই নেই আমার। তো বলতে বলতে তারপর চলে গেলো বেশ কয়েকটা বছর। তারপর আবার ঘটনাচক্রের পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়েছে যে আজকের ফুরিয়াতে যে উদয়পুর যিনি প্রতিনিধি আছেন উনি জব পেয়ে যাচ্ছেন, ওই জায়গাতে একজন লোক লাগবে। তো এই সঙ্গে আমার একটা বন্ধু একজন যে কেউ বলছে যে তুই একটা কাজ কর, এটা তুই লেখালেখি কর না, পাঠকের কলমে এক নাগাদ লিখছিস, এগুলি কর, ভালো হবে, সোসাইটির জন্য ভালো হবে। হ্যাঁ, তো এই করতে করতে অন্য এক বন্ধুকে, এই খালি জায়গাতে অন্য এক বন্ধুকে নিয়ে আমি ঢুকিয়েছি। আমি তখনও যাইনি, কিন্তু তখন বলতে হয় রাজ্যের একটা পত্রিকা ছিল, এই পত্রিকাটা বন্ধ হয়েছিল কোনো কারণে, একটা কারণে বন্ধ হয়ে গেছিল। তখন ওই সাংবাদিক বন্ধু বলছে আমি কোথায় কাজ করবো এখন, তো ওকে নিয়ে দিয়ে দিলাম এখানে। তারপরে কয়েক বছর আমি যাইনি, কিন্তু ওই বন্ধু বলছে যে ও মাঝে মাঝে নিউজ মিস করতে বলতো তুই এটা লিখে দে। তো এইগুলি করতে 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 তা আমি আবার মানে লেখালেখি শুরু করে দিলাম। হ্যাঁ, তো এইভাবে করে শুরু হলো, আজকে প্রায় 9 বছর চলছে এই লাইনে। এবং তারপর ঢুকলাম টিভি মিডিয়াতে, রাজ্যের ইলেকট্রনিক মিডিয়ার নাম বলছি, নিউজ ভ্যানগার্ড, ফুরিয়াতে কাজ করছি, সঙ্গে দুটোতে কাজ করছি। তার পরবর্তীতে সোশ্যাল প্ল্যাটফর্ম আমার ত্রিপুরা পাবলিক অপিনিয়ন, তো এটা আপনারা অনেকেই জানেন, ইউটিউব এবং ফেসবুকে আছি। তো এইভাবে করতে করতে 3টা প্ল্যাটফর্ম, 4টা প্ল্যাটফর্মে এখন অ্যাক্টিভভাবে কাজ করতে হয় এবং এটা মন ধ্যান জ্ঞান সব কিছু এটার মধ্যে হয়ে গেছে, কীভাবে চলছি। বাহ, খুব ভালো ভালো লাগলো আপনার এটা শুনে। তো নেক্সট আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে এই সাংবাদিকতা শুরু করার পেছনে কোনো কি বিশেষ কোনো অনুপ্রেরণা ছিল আপনার জীবনে?
দেখুন, আমি প্রথমে বললাম যে এটা একটা কাকতালীয়ভাবে বা একটা কোইন্সিডেন্স ছিল সাংবাদিকতার জগতে আসা। মানুষের জীবনে অনেক কিছুই হয় যে আপনি অনেক কিছু স্বপ্ন দেখেন, হয়তো আপনি এটা করতে পারেন না, হয়তো অন্য একটা কিছুতে আপনি ঢুকে যান। তো এরকম একটা ছিল। কিন্তু অনুপ্রেরণা বলতে দেখুন, আসলে যেহেতু আমি আগে পত্রিকাতে জনমতে লিখতাম, আমি অনেক কিছু দেখতাম যে নিউজ পেপারে এই বিষয়গুলি আসছে না, স্থানীয় যারা প্রতিনিধি আছেন তারা এই বিষয়গুলিতে ফোকাস করছেন না, সমস্যাগুলি নিয়ে। হয়তো দেখতে ছোটোখাটো সমস্যা, এগুলি মানুষের জীবনের সঙ্গে যুক্ত, দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। এবং প্রথম আমার লেখা ছিল, আমার মনে পড়ে, উদয়পুরে শব্দ দূষণ ক্রমশ বেড়েই চলছে। আমার এখনো মনে আছে, নিউজ পেপারে দৈনিক সংবাদে পাঠকের কলমে এই লেখাটা আমার ছিল যে উদয়পুরে শব্দ দূষণ ক্রমেই বেড়ে চলেছে। আপনারা দেখছেন যে অনেক সময় দেখবেন যে পরীক্ষার সময় থাকে, ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, বাড়ির কাছে বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর লাউড স্পিকার বাজে। তো আসলে যে বাচ্চাগুলি পরীক্ষা দেয়, যারা এই সময়টার মধ্যে দিয়ে যায়, বা যাদের বাড়িতে হাইপার টেনশনের রুগী আছে, মানসিক রুগী বা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, তাদের জন্য এগুলি কত ভয়ঙ্কর। যাদের বাড়িতে তারা আছে, একবার তারাই এটা উপলব্ধি করতে পারে। তো সেই দিক থেকে লক্ষ্য করে এই প্রতিবেদন আমার লেখা প্রথম। তারপর থেকে তো কত লিখেছি, আর এগুলি স্থানীয় প্রতিনিধি বলতেন যে ভাই তুমি তো আমাদের লেখাগুলি লিখে দিচ্ছ, আমাদের বিষয়গুলি করে দিচ্ছ, তুমি বলতো, দুষ্টামি করে বলতো, কিন্তু ভালোই লাগতো যখন পত্রিকাটা আসতো, দূরে গিয়ে দেখতাম আসতো বিভিন্ন লেখাটা। আজকের দিনে তো পত্রিকা মানুষের কতজন পড়ে সেটা আমার জানা নেই, আগ্রহটাই কমে গেছে অনেকটা মানুষের নিউজ পেপারের প্রতি। তো যাই হোক, এই যে একটা মানুষের সমস্যা যেটা আপনি বললেন, যে মানুষের প্রবলেম, বেসিক প্রবলেমগুলি বা মানুষের যে কথাগুলি তারা বলতে পারে না, কোথায় গিয়ে বলবে? একটা সাধারণ মানুষ তার সমস্যার কথাটা কার কাছে গিয়ে বলবে? তো তাদের প্রতিনিধি হচ্ছে আমরা সাংবাদিক হিসেবে। আমরা অনেকে বলতে পারি না, সেটা আপনারা যদি বলে দেন যে সমাজের অনেক মানে প্রবলেমগুলো আমাদের সলভ হয়ে যায়। হ্যাঁ, এই সাধারণ মানুষ কি ফেস করছে এটা আমি উপলব্ধি করি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমরা মিডিয়া কর্মী হিসেবে অনেক জায়গায় গেলে আমাদের জন্য ইজিলি সলভ হয়ে যায়, কিন্তু আমার জন্য সলভ হয়ে গেল মানে এটার অর্থ কিন্তু এটা মোটেও না যে অন্য একটা সাধারণ নাগরিকের জন্য সেম হচ্ছে, এটা না, এটা ভাবাটাই ভুল হবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় জায়গাতে গেলে দেখলে এটা করে দিলেন, এক ফোনে করে দিলেন বা গেলেই করে দিলেন, কাউকে মিলেই করে দিলেন, কিন্তু এটা কতটুকু সম্ভব, কত পার্সেন্ট এটা সম্ভব? কিন্তু একটা বড় অংশ যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে তারা ডিপ্রাইভ থাকছেন সার্ভিসের ক্ষেত্রে, বিশেষ করে সার্ভিস সেক্টরগুলি। গভর্নমেন্ট ভালো স্টেপ নিচ্ছে, ভালো কিছু দিচ্ছে, কিন্তু সেই পরিষেবাগত জায়গাগুলিতে অনেক কষ্ট থেকে যায়, অনেক কিছু থেকে যায়। তো এই যে সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে মানুষের যে সমস্যাগুলি, যে কথাগুলো তারা বলতে পারে না, তার কথাগুলি আমরা তুলে ধরা। এখন প্রশ্ন উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে যে আমি কথাগুলি বলবো সেটা মানুষ কতটুকু দেখবে, আমাকে ভিউজ কতটা হবে, এটার মধ্যে ফিগারটা কি থাকবে? যদি আমি কথা বললাম, এখানে ভিউজটা যদি হয় 1K 1000, তখন বললাম যে এটা কত কম লোকে দেখলো, কেউ বলবে যে ওর ভিডিও কেউ দেখে না, কম দেখে। তা আমি মনে করি আমাদের প্ল্যাটফর্মের ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে যে আসলে কত মানুষ দেখলো, মানে ভিউজটা বড় কথা না, সেখানে মানুষের কথা আমি বলতে পারলাম কিনা, এবং সেই ভালো বিষয়টা যদি 500 লোকেও দেখে, 100 লোকেও দেখে, তাহলে 100টা লোকের কাছে ভালো কিছু গেল। এবং এই সমাজে আপনারা দেখছেন যে বর্তমান সময় মানুষ ভাইরালের পেছনে ছুটছে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন যে অনেক কিছু ভালো কিছু মানুষ দেখতে চায় না, অনেক কিছু যে মানে এগুলি দেখতে চায় মানুষ বেশি, এগুলি শেয়ার বেশি করে মানুষ কত তারা শেয়ার করবে। কিন্তু আমরা ক্ষেত্রে মনে করি এটার প্রয়োজনীয়তা আছে প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে গেলে, কিন্তু এর পাশাপাশি ভালো কিছু নিয়ে ভাবতে হবে। সেই ভালো কিছুর ভাবনা থেকেই মানুষের জন্য যেন দুটো কথা নিয়ে বলতে পারি, দুটো উপকার হয় মানুষের, তার জন্যই লেখালেখি শুরু করলাম একদম কোমর বেঁধে। এখন চেষ্টা করছি, আমি জানি না ভালো কিছু করতে পারছি কিনা, কতটুকু করতে পারছি, বাট আমি আমার মানে যতটুকু সাধ্য, হ্যাঁ, আমরা তো সুপার পাওয়ার না, একটা মানুষ আলটিমেটলি দিনের শেষে আমরা একটা মানুষ, নিজস্ব পরিবার আছে, চারপাশ আছে, সুখ দুঃখ আছে, সবকিছু আছে, আর মাঝখান দিয়ে কিছু করতে হয়, ভালো কিছু করতে হয় আমাদের। একদম তাই, ঠিক বলেছেন। তো এরপর আপনাকে যে প্রশ্নটা করব, আপনার সাংবাদিক জীবনে সব থেকে স্মরণীয় মুহূর্ত কোনটি? আপনি যদি একটু শেয়ার করেন আমাদের দর্শকদের সামনে। স্মরণীয় মুহূর্ত বলতে মানে অনেকগুলি আছে। স্মরণীয় মুহূর্ত 8-9 বছরে যাই কাজ করেছি, যা অনেক দর্শকরাই আমাদের ভালোবাসা দিয়েছেন, অনেক কিছু। এখন স্মরণীয় মুহূর্ত বলতে গেলে আমি যখন 2018 নির্বাচনের আগে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছিলাম বিপ্লব কুমার দেব। আচ্ছা। তো কয়েক দফা কথা বলেছিলাম, ওই সময় মুখপাত্র বা তাদের একটা মিডিয়া ইনচার্জ ছিলেন ভিক্টর সোম। আচ্ছা। তো ওকে বললাম যে আমি একটা ইন্টারভিউ করতে চাই নিউজ পেপারের জন্য। তো আমি শান্তি কাকুকে বললাম যে কাকু, উনি আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে হি ইজ গোয়িং টু বি নেক্সট জিএম অফ ত্রিপুরা। আমি যতটুকু মানে নির্বাচন আমি দেখতে পাচ্ছি যেটা, তো আমি চাই ওনার সঙ্গে আমার একটা ইন্টারভিউ থাকুক নিউজ পেপারে, এবং ইন্টারভিউটা হোক ত্রিপুরা রাজ্যের নিউজ পেপারে ইলেকশন আগে একটাই ইন্টারভিউ, যেটা কেউ করেনি এখন অব্দি, এটা আমি করতে চাই। হ্যাঁ, বলো ইউ আর ফ্রি, করতে পারো তুমি, এটা কোনো সমস্যা নেই। যেহেতু আমি লোকাল প্রতিনিধি, এই জন্য জিজ্ঞাসাটা আমি করলাম। হ্যাঁ, বলো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি করতে পারো, যাও
যদি করতে পারো। একদম। তো আমি বললাম যে আমি যদি শুধুমাত্র বিপ্লব কুমার দেবের নেই, তাহলে রুলিং পার্টি আছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি ওনার জন্য চেষ্টা করব। আমি চাইবো যে একদম সমানভাবে, যেন এটা এমন না হয় যে আমি ওনাকে প্রায়োরিটি দিলাম, ওনাকে দিলাম না। আমি প্রথম এক্সিস্টিং সিএমের কাছে গেলাম, কথা বললাম ওনার কোয়ার্টারে টাইম নিয়ে। কথা বলার পর তিনি বললেন যে একটা কাজ করে, এইভাবে তো হয় না, তুমি আমাদের মিডিয়া সেল সেক্রেটারি চলে যাও, এখানে সময় নাও, কথা বলো, তারপরে। আমি এখানে গেলাম, দরজা পড়লাম, কথা বললাম। তিনি আমাকে সময়টা দিলেন না, কয়েক দফা ঘুরিয়ে গাড়িয়ে আমাকে সময়টা দিলেন না। তখন আমি বললাম ঠিক আছে, আমি আমার চেষ্টা করেছি, আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি। তারপর আমি বিপ্লব কুমার দেবকে ট্রাই করলাম কয়েক দফা, তিনিও সময় দিচ্ছেন না। কিন্তু হঠাৎ করে একদিন রাত বাজে প্রায় 9:30। তো ওখানে একটা ফোন আসলো যে উনি যে চেয়েছিলেন সময় আসতে পারবে কিনা বলো। তো আমি বলবো যে পারবো, যেহেতু আমার ইচ্ছে করাটা। আমি রাত 9টায় গিয়ে, 10টায় গিয়ে, 11টায় গিয়ে, আমার সমস্যা নেই। তখন আমার একটা বন্ধু ছিল উত্তম, ওকে নিয়ে আমি আজকে আমাকে আবার আপনার স্টুডিওতে এনেছে, ওই ছেলেটাই। তো ওকে সঙ্গে নিয়ে আমি গেলাম, তাদের যে বিজয় কুমার চৌমুনিয়ার বাড়ি উঠে যাচ্ছে, এখানে গেলাম। এবং এখানে গিয়ে একজন আমার পরিচিত কাকা পরিচিত ছিল, উনি স্বপন অধিকারী। তিনি উদয়পুরের পরবর্তীতে জেলা সভাধিপতি হয়েছিলেন, তিনি এখন নেই, কিছুদিন আগে তিনি এক্সপায়ার হয়েছেন। তিনিও হেল্প করেছেন আমাকে। তো গেলাম ইন্টারভিউ করতে। করার সময় যখন আমি ঢুকলাম, আমার এই ইন্টারভিউ করার জন্য প্রথম বলেছিলেন 2 মিনিট সময়, তিনি আমাকে প্রায় 45 মিনিট সময় দিয়েছেন। তখন 2023 থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বলেছি, অনেক ইস্যু নিয়ে কথা বলেছি, যেহেতু নিউজ পেপারে ছিল, এমন ভিডিওগ্রাফি ছিল না। ওই সময় বর্তমান যিনি মন্ত্রী, নাম বলছি না, একজন মন্ত্রীকে তিনি এই 45 মিনিট আমার জন্য বাইরে বসিয়েছিলেন। মানে এত গুরুত্ব দিয়েছিলেন বিষয়টা। তখন এটা নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে, তিনি অনেক কিছু নিয়ে কথা বলেছেন। এবং আমিও কথা বলে মনে হয়েছে যে তিনি আগামী দিনের জন্য ব্রাইট ত্রিপুরা রাজ্য রাজনীতিতে, এবং নেক্সটে কিছু একটা ভালো কিছু হবেন, ওটা হয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে স্যার, ইউ আর ওয়েলকাম নেক্সট সিএম অফ ত্রিপুরা। তিনি হেসে দিয়েছিলেন। তো এটা একটা মানে আমার প্রথম মানে ইন্টারভিউর ক্ষেত্রে একটা স্মরণীয় মুহূর্ত, যে নেক্সট তিনি সিএম হয়েছিলেন। আমি ইন্টারভিউ করেছিলাম, আমি পত্রিকাতে লিখেছিলাম, পেপার কাটিং এখনও আছে, যে লিখেছিলাম পেপার কাটিং মানে পেপার নিউজ পেপারের মধ্যে, যে নেক্সটে একটা ভালো সম্ভাবনা আমার মধ্যে আমরা দেখছি। হ্যাঁ, সেটাই হয়েছে। এটা একটা অবশ্যই একটা ভালো অভিজ্ঞতা বলতে পারি, খুব ভালো একটা অভিজ্ঞতা আপনার এটা। তো এরপর যে কোশ্চেন বলবো আপনাকে, যে কাজের সময় সবথেকে বড় চ্যালেঞ্জ কি হয় আপনার জীবনে? দেখুন, কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বলতে, দেখুন এখন মিডিয়ার পার্টে আপনি দেখুন দুটো বিষয় এখানে আছে। একটা বলুন, দর্শক যারা দেখেন, আমি প্রথমেই বলছি, এখন শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে বলছি, যে আজকে একটা মানুষ দর্শক একটা কথা বলে যে মিডিয়া যারা ভাইরা আছে কাজ করে ভালো কিছু দেখাচ্ছেন, একটা প্রশ্ন বারবার আসে যে ওনারা ভালো কিছু নিয়ে দেখাচ্ছেন, ভালো কিছু করছেন না। একই সঙ্গে আমাদের একটা প্রশ্ন থাকে আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের এখান থেকে মিডিয়া কর্মীদের অনেকের পক্ষ হয়ে থাকে, যে প্রশ্ন আলোচনা আসে আমাদের মধ্যে, যে আসলে আমরা যখন ভালো কিছু দেখাতে চাই, তারা ভালো কিছু দেখতেও চায় না। আপনি দেখবেন ভালো কিছু নিয়ে ভিডিও বানালে সেটা কটা শেয়ার হয়, কটা বিষয় মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, ভালো বিষয়টা। এটা আমরা করি না, কিন্তু আমরা যতই বলি না কেন খারাপ জিনিস, আমরা অনেক ক্ষেত্রে আমি দেখি নিউজ পেপারে যখন একটা ফ্রন্ট পেজে ধরুন বাম দিকে উঠলো যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই ব্যাপারগুলি হয়েছে, এই সুবিধা হয়েছে, ডায়ালাইসিসের ক্ষেত্রে সুযোগ হয়েছে, টিবি ট্রিটমেন্ট চলছে দেশ রাজ্যব্যাপী বা বিভিন্ন বিষয় নিয়ে, এই নিউজটাকে আমরা যতটা প্রায়োরিটি দিই, ডান দিকে বলতেই হয় পাশের বাড়ির কাউকে নিয়ে কে পালিয়ে গেল, কি হলো, আমরা আর চোখে হলো এই নেগেটিভটা বেশি আমরা আকর্ষণ করি। আমরা কিন্তু ভালোটা বলি, ভালো মিডিয়া করে না, কিন্তু ফোকাসটা কিন্তু আমরা খারাপটার দিকে আমরা দিই, আকর্ষণটা বেশি, নেগেটিভটা বেশি করে আর কি মানুষ। এখন চাহিদার সঙ্গে একটা ব্যাপার থাকবে, ইকোনমিক্স যে ভাষাটা এটা আপনি জানেন, আমরা সবাই জানি, যে চাহিদার সঙ্গে একটা যোগান ব্যাপার বাজারে চলে আসে। তো মিডিয়ারাও দেখে যে ওই জিনিসটাই দর্শকরা দেখতে চায়, ওই যা দেখতে আপনি চাইবেন সেটাই মানুষ দেখাবে। অনেক সময় অনেক সিরিয়াল আমরা বলি যে এটাকে মানে সারাক্ষণ একই নিউজকে দেখাচ্ছে, এক সিরিয়াল এক ক্যারেক্টার মানে মরে যাচ্ছে, বেঁচে আসছে, আবার মানে কি একটা মানে হজগরল অবস্থা থাকে, তারাই বলছে, কিন্তু আবার দেখছেও, কিন্তু এই সিরিয়ালগুলো কিন্তু টিআরপি পাচ্ছে ভালো, এক্স্যাক্টলি ডাইরেক্টর সেটাই দিকে যাচ্ছে। আমরা দর্শকরা যদি ভালো বিষয়গুলিকে যদি আমরা প্রমোট করি, তাহলে ভালো কিছুটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, যেটা আমি মূল প্রশ্ন যাচ্ছি, যে এই যে ভালো জিনিসটা দেখাতে গিয়ে যখন দেখাতে পারি না আমরা, বা গুরুত্ব পাই না, তখন অনেক ক্ষেত্রে সমাজের অনেক বিষয়গুলি আমরা উঠে আসে, যেটার ক্ষেত্রে তুলতে গেলে মনে হয় যে সমাজের চোখে যখন সিস্টেমের বিরুদ্ধে আমরা কথা বলি, কি অনেক সময় একটা কিছু ধরুন কাছাকাছি একটা কোনো হাসপাতালে পরিষেবা ভালো নেই, সেটা নিয়ে কথা বলতে গেলাম,
তখন কেউ বললো যে এটা আমরা নেগেটিভ করার চেষ্টা করছি, হাসপাতালটা নিয়ে বা কোনো একটা পুলিশ প্রশাসন নিয়ে আমরা ধরুন এটা নিয়ে আমরা নেগেটিভ দেখানোর চেষ্টা করছি। আসলে কি হয়, এই তখন ঘাত প্রতিঘাত বা প্রতিবাদ বা উল্টো দিক থেকে একটা রিয়েকশন চলে আসে। তখন ধরুন বললো আমরা এমন কিছু দেখালাম যে মানুষ দেখতে চাইছে, বাট ওই শ্রেণীর একটা অংশ যারা একটু সিস্টেমটার মধ্যে বসে আছে তারা চায় না এটা উঠে আসুক, বাইরে আসুক। তখন তারা ছড়িয়ে দিল, বলে দিল যে আমার কাছে কিছু একটা চেয়েছিল, দেইনি, তার জন্য এটা করে দিয়েছে। এবার না করলে পাবলিক বলবে যে মিডিয়া কর্মী বন্ধুরা তারা তো তাদের সঙ্গে মিলেমিশে আছে, মানে বোধহয় কিছু পেয়ে গেছে, সমাজের মধ্যে এগুলো ঘটনা ঘটে থাকে আর কি, পেয়ে গেছে, মানে তার জন্য ওটা দেখাচ্ছে না। তাহলে আপনি যখন করবেন, স্ট্রং ওয়েতে করবেন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করবেন, যে এলাকাতে কোনো জায়গাতে মেলার মধ্যে এখন আজকালকে ধরুন অনেক ক্ষেত্রে দেখি একটা জুয়া চলছে, তো আমরা এটা তুলে ধরলাম, পুলিশ কোথায়, ঠিক আছে, এখন তারা কেউ বললো মনে হচ্ছে তারা এখান থেকে কিছু পায়নি সাংবাদিক, এই জন্য করে দিয়েছে, ঠিক আছে। এবার যাদেরকে ধরলো বা তারাও কি একটু বলে দিল দূর থেকে, আমার কাছে চেয়েছিল, করিনি। আসলে এর সঙ্গে কোনো লেনা দেনেই নেই, মানে ওই মিডিয়া হাউসকে, ওই মিডিয়া কর্মীকে একটু নেগেটিভ করতে হবে, করে উনি পজিটিভে মানে জায়গাটা থাকতে হবে। এইগুলো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যে আমরা যদি তুলে ধরি তাতেও সমস্যা, না তুলে ধরলে দর্শক একদিকে বলবে, আর তুলে ধরলে যাদের বিরুদ্ধে তুলে ধরছি তারা দেখবেন যে হয়তো আমার ছবিটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে সবার কাছে এখন মোবাইল আছে, তুলে দিয়ে একটা কথা বলে দিল, এখন এটাকে যাচাই বাছাই কে করবে? হ্যাঁ, যাচাই বাছাই করার সুযোগ নেই এখানে। তো আমরা এটাই ভেবে নিয়েছি যে এই চ্যালেঞ্জিং মুহূর্ত হয়ে ওঠে আমাদের জীবনে, এগুলো থাকবে, তার মধ্য দিয়ে আমরা ওই পজিটিভ বার্তা যেটা আপনার এই প্ল্যাটফর্মের নাম, আমরা সেভাবেই পজিটিভ ভাববো, পজিটিভ চিন্তা করবো সব সময়, আমরা এটা নিয়েই আমরা জিনিসটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা, একদম তাই। তো আপনাকে বলবো যে আপনি এই কাজটা করতে গিয়ে কখনো কি চাপের মুখে মানে সম্মুখীন হয়েছেন? কোনো না, চাপ তো প্রতিদিন থাকে বা এগুলো থাকে, এগুলি প্রায়ই থাকে। এগুলি দেখুন, আপনি কাজ করতে গেলে এগুলো থাকবে, কারণ দেখুন আসলে আমি একটা নিউজ পেপারের প্রতিবেদন লিখেছিলাম একজন বড় হস্তির সম্পর্কে, একটা ঘটনা নিয়ে লিখেছিলাম, বিষয় নিয়ে। এটা পাবলিক খুব ভালোবেসেছে যে এটা নিয়ে তারা কথা বলছে, রিপোর্টাররা। তখন আমরা কিছু চাপের মুখে চলে আসছিলাম, মামলা হয়েছে, এখন মামলা খেয়ে আছে বেশ কিছু। তো আমি সে আমাদের যে মানে বয়োজ্যেষ্ঠ বা আমার নিউজ পেপারের যিনি সাংবাদিক, জিজ্ঞেস করলাম যে আপু খুব প্রেশার বুক করছি এগুলো নিয়ে, কী করবো এগুলি, তোমরা এগুলি স্থানীয় প্রতিনিধি লিখে দাও বা এগুলি নিয়ে সমস্যা হয়ে যায় আমাদের। তখন বলছে দেখ, কারোর বিরুদ্ধে লিখবে আর সে তোমাকে তো ওয়েলকাম করবে না, এই তিনি বলেছেন কেউ তোমাকে ওয়েলকাম করবে না, আসো তুমি আমার বিরুদ্ধে আরো বেশি লেখো, তুমি তোমার ব্যক্তিগত জীবনে তোমার সত্যটা যদি কেউ প্রকাশ করে তুমিও সেটা পছন্দ করবে না, তো স্বাভাবিক আমরা কেউই পছন্দ করবো না এটা কাউকে বলবো না যে আসো আমার সম্পর্কে আরো বেশি লিখো, আমার ভুলগুলো আরো ধরিয়ে দাও, ঠিক আছে। আমরা আমাদের পরিবারের মেম্বারদের ভুল ত্রুটি ধরলেই তো অবস্থা খারাপ, ঠিক না? সেক্ষেত্রে বাইরে একটা লোক, কোনো একটা প্রতিষ্ঠানের লোক, তার সঙ্গে স্বার্থ অনেক কিছু জড়িয়ে রয়েছে, সেই বিষয়টা তুমি পাবলিকের সামনে এটাকে উজাগর করে দেবে, এটাকে মানে ব্রডকাস্ট করে দেবে এটাকে, ঠিক আছে। ইনি এটাকে ওয়েলকাম কিভাবে জানাবেন? তো উল্টো দিক থেকে ঘাত প্রতিঘাত কিন্তু আসবে, এটাকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। এবং পাবলিকের জন্য কথা বললে পাবলিক সাপোর্ট করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বলি যে এখনও আমি জানি না যে এটা সৌভাগ্য যে এই রাজ্যের ইয়ুথ বা অনেকেই অনেক জায়গাতে গেলে দাঁড়িয়ে দেখলে কথা বলে দাদা ভালো আছেন, আপনার সংবাদটা আমরা দেখি, কিন্তু তারা কেউ বলে না যে আপনার নেগেটিভটা ওটা দেখেছি। তারা পজিটিভটা যেগুলি ভালো নিউজগুলি দেখে তারা ওটা সম্বন্ধে বলে। আপনি যে ওই দিন একটা ব্যাংক ঘটনা নিয়ে আপনি নিউজ করেছেন, ব্যাংকের বিষয় নিয়ে আমরা এটা নিয়ে অনেক সচেতন হয়েছি এবং ভালো হয়েছে, দেখতে পেলাম যে লোকটা টাকা পেয়েছে, আপনাদের নিউজের পরে সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে, হ্যাঁ পজিটিভটা ভাবে। তো দেখে যখন বলে যে না, তখন মনে করি যে না আসলে তো কিছু মানুষ যারা আমাদেরকে ভালোবাসে, হয়তো তাদের জন্য কিছু একটা করতে পারছে, তখন আরো বেশি ইন্সপায়ার্ড হই যে আরো কিছু করা যায় কিনা, আর পজিটিভ কিছু করা যায় কিনা, মানুষের জন্য ভালো কিছু বলা যায় কিনা। তো আমরা মানে প্রতিনিধি, তাদের কথাগুলো তুলে ধরাটা আমাদের কাজ। আর চাপ থাকবে, চাপটা সহ্য করতে হবে। এই প্ল্যাটফর্মে এসেছি সাংবাদিক হিসেবে, আমরা জানি, জেনে বুঝে গেছি যে এগুলি থাকবে, এগুলি এখন একটা ইজি হয়ে গেছে, এগুলি আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি। ঠিক, একদম। তো এরপরে আপনাকে বলবো যে সাংবাদিক হিসাবে আপনি কিভাবে নিরপেক্ষতা বজায় রাখবেন? আর নিরপেক্ষ বলতে দেখুন, নিরপেক্ষতা নিয়ে বলতে গেলে আমরা কেউই নিরপেক্ষ নই। আমরা আমাদের কয়েকদিন আগে দেখবেন যে রাশিয়ার যে ঘটনাটা চলছে, যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে, এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল। মানে তিনি, রাশিয়া আমাদের ভালো বন্ধু, ইউক্রেন আমাদের মানে ভারতবর্ষে প্রতিটা বিশ্বের প্রতিটা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে, প্রতিটা দেশ সঙ্গে ভালো সম্পর্ক থাকে, এক দুটি সঙ্গে আমাদের একটু তারপরে আমাদের ভালো সম্পর্ক। তো প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সত্যের পক্ষে,
আমরা শান্তির পক্ষে। তো নিরপেক্ষ শব্দের সঙ্গে সত্যের পক্ষ এবং শান্তির পক্ষ। তো শান্তির পক্ষে অনেক সময় কি হয়, অনেক সময় কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতে পারে এবং সংবাদ পরিবেশন করতে গেলে আমরা অনেক সময় তথ্যের উপর নির্ভরশীল করতে হয়। আমি এখানে বসে আছি, আজকে মহারানী কোনো একটা ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনলাম, তখন আপনাদের এখানে এসেছি যে এখানে কেউ কিন্তু গুলিবিদ্ধ বা কিছু হয়েছে, তখন আমরা আমাদের এখানে স্থানীয় মিডিয়াকে ফোন করে বলছি যে এরকম একটা ঘটনা কিছু খবর এসেছে, একটু খোঁজ করে নিয়ে দেখো তো কী হয়। তো এই যে বসে এখানে খবরটা পেলাম, এটা তো আমি একজনের উপর সূত্রের উপর নির্ভরশীল। প্রত্যেকটা ঘটনার সঙ্গে তো সাংবাদিক এখানে বসে থাকতে পারে না। তো অনেক ক্ষেত্রে নামের ক্ষেত্রে হোক, তার বয়সের ক্ষেত্রে হোক, ঘটনাটা আদৌ কী ঘটেছিল সেই নিয়ে অনেক ভুল তথ্য আমাদের কাছে আসতেই পারে। তো আমরা ওই বলে দিই সূত্রের খবর অনুযায়ী ঘটনার বিবরণের প্রকাশ নিয়ে আমরা কথা বলি, যে সূত্র মারফত খবর পাচ্ছি আমরা বা বিশ্বস্ত সূত্রের খবর, সেটা নিয়ে আমরা করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় খবরটা সঠিক, কোন ক্ষেত্রে হয় ভুল। তো ভুল হলে কি হয়, এটা অন্যের বিপক্ষে চলে যায়। হ্যাঁ, তখন তিনি বলতে পারেন যে এটা একটা সংবাদ মাধ্যম, তিনি এটা নিউজ করে দিলেন আর তিনি নিরপেক্ষ না। আসলে অনেক ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকতে পারে, এটা ভুল থাকতে পারে, এই অনেক ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে নিরপেক্ষ বলতে শব্দটা বড় জটিল শব্দ। কারণ দেখুন, অনেক ক্ষেত্রে যখন আমরা কোনো প্রতিবেদন পেশ করি, তখন সেটা সরকারের বিপক্ষে চলে গেলে তখন সরকারের পক্ষে কেউ বলে দিল যে তিনি বিরোধী দলের লোক। এবার যখন কোনো কিছু বললাম যে গত এত বছর ধরেও আমাদের রাজ্যের এই ব্যবস্থাটার ক্ষেত্রে এটা হয়নি, তখন সরকার ছিল এই মুখ, তখন দেখা গেল এটা হয়তো তাদের বিপক্ষে চলে গেলো, তারা বলে দিল উনি আমার সরকারের লোক। মানে আমি একটা ব্যক্তি সাংবাদিক হিসেবে, তখন দেখা গেল তিনি একটা নিউজে সকালে বলে দিলেন তিনি আমি সরকার পক্ষের লোক, বিকালে বলে দিলেন তিনি আমি বিরোধী দলের লোক। এবার এই যে আমি এই জায়গাতে সফলতা মনে করি, কোনো সাংবাদিককে যদি মানুষ ধরতে না পারে সে কোন দলের, আমার নিউজ দেখছে, লেখা পড়ছে, প্রতিবেদন দেখছে, সে নিজে কনফিউজ হচ্ছে, দর্শক সে নিজে বুঝতে পারছে না আমি কোন দলের। তো সেটার মধ্যে নিরপেক্ষতা বোঝা যেতে পারে, যে লোকটা নিরপেক্ষ বলেই তাকে ধরতে পারছে না সে আসলে কোন দলের। মানে আমি জনগণের জন্য কথা বলছি, যার জন্যই কখনো আপনি বলে দিলেন আমি এই পক্ষের, আমি ওই পক্ষের। হ্যাঁ, মেন কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা, কাজ করার কথা বল। এবার আর স্পষ্ট কোথাও ঘেঁষে থাকা মানে ঝুঁকে থাকার ঝুঁকি বেশি। আপনি কোথাও কখনো সাংবাদিক হিসেবে কিন্তু ঝুঁকে থাকতে পারবেন না, সেটা সরকার ক্ষমতা যেই থাকুক, কারণ ক্ষমতা সরকার দল কেউ কখনো চিরস্থায়ী না। পাবলিকের জন্য কথা বললে আপনি প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন সবসময়। পাবলিক সবচেয়ে বড় হচ্ছে পার্লামেন্ট, পিপলস পার্লামেন্ট। জার্নালিজমটা হচ্ছে মানুষের জন্য, পাবলিক বিচার করবে, আপনি ভালো কাজ করলে পাবলিক আপনাকে সাপোর্ট করবে। এবার দুইটা চারটা লোক কে কি বললো সেটাকে আমি থোড়াই আমি কেয়ার করি না, আমি আসবে ঘাত প্রতিঘাত সবসময় আসবে, কিন্তু পাবলিক যখন সাপোর্টটা করবে আপনাকে জনগণের সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। কারণ আর পাবলিকের জন্য কথা বললে আপনাকে পাবলিক সাপোর্ট করবে এবং আপনাকে গ্রহণ করবে। হ্যাঁ, আর তখনই নিরপেক্ষতাটা বজায় থাকবে, তখন তারা বুঝে নেবে যে আসলে উনি লোকটা তো উনার বিপক্ষে বলছিল কথাটা, এটার বিপক্ষে বললো কথাটা। হ্যাঁ, সময়ে। হ্যাঁ, তো একটা আমি সবসময় বিশ্বাস করি, যখন একটা রাষ্ট্র ব্যবস্থা সরকার চালায় যে কেউ, তার দুটি চারটি ভালো কাজ করে। খারাপ কাজে আমি যখন সমালোচনা করছি সরকার পক্ষের, দুটি ভালো কাজ তারা করে, সে ভালো কাজটাকে তো আমার সুনাম করতে হবে। কিন্তু আজকের দিনের দুর্ভাগ্য আমি দেখি বড় বড় হাউসগুলি বা অনেকেই যারা সাংবাদিকতা করেন তাদের জন্য আমরা একটা তুচ্ছ সেই জায়গা থেকে তারা দেখি একটা দিক ঘেঁষে চলে। আমি বরাবরই বলি সবসময়, আমার যারা জুনিয়র ভাইরা ছোট ভাইরা আছে তারা সবসময় বলি যে এটা না, যে যারা বিরোধী দল করেছেন দীর্ঘ বছর, যারা ক্ষমতায় ছিল তারা কি কিছু করেনি? কেউ নিশ্চয়ই কেউ না কিছু করেছে ভালো কাজ। তাহলে সেই ভালো কাজটা আমি ভালো বলতে অসুবিধা কোন জায়গাতে? এবং যে কাজগুলো তারা করেনি সেটা বর্তমান যারা রয়েছে দায়িত্বে তারা করবে কাজটা, এই কথাটা আমরা আঙুল দিয়ে দেখাতে পারি যে তারা ওই কাজটা করতে পারেনি, তারা করেনি, এটা এই বর্তমান সময়টা করেছে। এটা একটা দারুণ ব্যাপার, এটা ভালো, সেটা আমরা সবসময় এটা নিয়ে আমরা কথা বলবো। কারণ একটা মানুষ যে দায়িত্ব থাকে সবটা কাজ তার পক্ষে কখনোই সম্ভব না, সবটা হয় না। আমরা কি একটা জায়গায় বসে সকল নিউজ আমরা কভার করতে পারি? পারি না তো, সবটা আমাদের সম্ভব না, সবটা এটা হয়ও না। একদম ঠিক তাই। তো এরপর আপনাকে বলবো যে আপনি কি মনে করেন যে বর্তমান মিডিয়াতে তথ্য বিকৃতি বা পক্ষপাতিত্ব বেড়েছে? যে বিষয়টা আগেই বললাম কথা বলেছেন, যে তথ্য বিকৃতি এবং পক্ষপাতিত্ব, আসলে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ যদি আমরা যখন দেখছি আমরা, তখন এখানে দেখা গেছে ধরুন একটা পক্ষ আমার জন্য কাজ করছে, একটা মিডিয়া কিছু হাউস, বিশেষ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, তখন তৈরি হয়ে যায় আপনার পক্ষে একটা অংশ, এবং কিছু দর্শক যারা আছেন তারা পছন্দই করেন যে আমার পক্ষের যে কথাগুলি আছে তারা এগুলি শুনতে আসেন, শুধু তারা অন্যটা পছন্দ ভালো লাগে, তারা বেছে নিয়েছে যে আমি এই প্ল্যাটফর্মটা দেখবো, এই প্ল্যাটফর্মে শুধু এক্সের নামে ভালো হবে, আমি এটাই শুনতে পছন্দ করি। ওই
ওনার বিরুদ্ধে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না এবং এই প্ল্যাটফর্মে শুধু ভালোই বলি, আমি এটাই দেখবো, একদম এটাকে বেছে নিলাম। একদম এবার যে ওয়াই আছে, আপনি আপনার পক্ষের যারা দর্শক আছেন আপনাকে ফলো করে বা আপনি কোনো একটা জায়গাতে আছেন, আপনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, সেখানে আপনার শুধু কোনো গান হবে, হ্যাঁ, এটা ওই দর্শকরা আবার ওটার দিকতে চলে যায়। আবার একটা শ্রেণীর দর্শক আছে যারা শাসক দলের হতে পারে, তারা শুধু মানে ক্ষমতাসীন দলের শুধুমাত্র সুনাম এটা চায় না, তারা চায় যে একটু সমালোচনা চায়, একটু এটা নিয়ে একটু মানে সমালোচনা হবে, এটা নিয়ে একটু ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, কোন জায়গাতে খামতি রয়েছে কি রয়েছে। কারণ আপনি যদি কারোর ভুলটা না ধরিয়ে দেন তাহলে শুধু হবে কিভাবে? একদম শুধু আপনি শুধু প্রশংসা করলেন, শুধু প্রশংসা, শুধু আমার নামে প্রশংসা করলেন যে আপনি খুব ভালো কাজ করছেন, ভালো করছেন, ভালো। আমরা কি হয় ভুল থেকেই অনেক সময় শিক্ষা নিই। আমি তো বরাবর বলি আমার সোশ্যাল প্ল্যাটফর্মে যখন আমি বলি যে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন, জনগণের মতামত, আপনি আমাকে গালিগালাজ করার, আমাকে পথ দেখানোর সম্পূর্ণভাবে আপনার দায়িত্ব। অনেক ক্ষেত্রে আমাকে কয়েকদিন একটা দর্শক বলছে যে আপনি স্ক্রিনের বাদিকে বসে কেন নিউজ করেন, আপনি মিডলে তো বসলে এটাকে ভালো দেখায়, মাঝখান থেকে কথাটা বললেন, হ্যাঁ, এবং আপনি একটু আস্তে কথা বলবেন, একটু স্লো বলবেন, তাহলে কথা শোনা যায় ভালো। তখন আমি বুঝলাম যে আসলে তো ঠিক, আমি একটু খুব স্পিডে কথা বলি, তখন আমি ভুলটা ধরিয়ে দেয় মানুষ। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা একটু স্পিডে আমি বলে দিই, তো তখন তাদের এটা শুনতে অসুবিধা হয়ে যায় দর্শকদের। তো আমি এটা নিয়ে চেষ্টা করলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, ইউটিউব প্ল্যাটফর্ম যারা অনেকক্ষণ সময় নিয়ে আমাকে দেখতে আসে, আমি এখানে আস্তে আরামসে কথা বলি, একদম রিল্যাক্স হয়ে আমি কথা বলি। আপনি যখন আমার ইউটিউব প্ল্যাটফর্মে যাবেন সেখানে আমার কথা বলার ধরনটা দেখবেন একরকম, আর ফেসবুকে দেখলে দেখবেন আমার ধরনটা আরেক রকম। আবার টিভিতে যখন কোনো একটা প্রতিবেদন আমি পড়ি দিই বা কোনো একটা জায়গা থেকে কথা বলি, সেটা আবার আরেক রকম। কারণ আমরা বোঝার সুবিধার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কিছু, কারণ ফেসবুকের জন্য কি হয়, যারা দেখে তারা কিন্তু স্কোর করতে থাকে, তারা খুব সময় নিয়ে ফেসবুকে কেউ আসে না। তাদের জন্য আমি যদি আস্তে আস্তে কথা বলি, তারা আমার কথা এতক্ষণ ধৈর্য দিয়ে দেখবে না, তারা পট করে শুনতে চায়। এখন হচ্ছে 30 সেকেন্ড 20 সেকেন্ড রিলের যুগ, সেখানে আমি যদি খুব সময় নিই তারা আমাকে সময় দেবে না। হ্যাঁ, ইউটিউবে আবার আপনি দেখতে যান, সেখানে তারা সময় নিয়ে আসছে। ইউটিউবে যারা দেখছে যে হ্যাঁ এটা কোনো বিষয়, আমি বসে আরামসে সময় নিয়ে দেখছি। টিভিতে আপনি দেখছেন, টিভিতে আপনি সময় নিয়ে দেখছেন যে আমি এই প্রতিবেদন আমি দেখবো। তো আমরাও দর্শকদের জন্য ওই চিন্তা ভাবনা করি, সেটা করার চেষ্টা আমরা করি। কিন্তু আপনি যে প্রশ্ন আপনি করলেন সেটা যদি আরেকবার রিপিট করেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার প্রভাব সাংবাদিকদের উপরে কিভাবে পড়েছে বলে আপনি মনে করেন? সোশ্যাল মিডিয়ার প্রভাব সাংবাদিকদের উপর আমি বলবো যে বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ বলে অনেক, সোশ্যাল মিডিয়ার যুগ একদম। এবং আপনি ভাবলে অবাক হবেন, ট্রেডিশনাল যে মিডিয়াগুলি একটা সময় আপনি দেখবেন, আজকে আমরা কিন্তু একটা মিডিয়ার সন্ধিক্ষণে আছি আমরা এখন। আপনি দেখবেন জাতীয় যে মিডিয়াগুলি আছে, আপনি জি নিউজ বলেন, আজতক বলেন, সেখান থেকে অনেক মিডিয়া বড় বড় হস্তি যারা, তারা প্রতিনিয়ত একটা চেঞ্জ করছে। তারা কিন্তু এখন স্থায়ী হতে পারছে না, এক জায়গায় স্থায়ী থাকতে পারছে না। এটা বোঝার বিষয়। একটা সময় ছিল যে এই দেশের এই মিডিয়াগুলি যা দেখাবে মানুষ তাই দেখবে, যা বলবে তাই শুনবে। এখন দেখা যাচ্ছে কি ব্যক্তিগতভাবে, মানে আমি একটা প্রতিষ্ঠান, আগে কি হতো 30-40 জন 50 জন স্টাফ নিয়ে একটা প্রতিষ্ঠান হতো, আর এখন হয়ে গেছে কি আমি একটা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যক্তিগত কিছু হাউস তৈরি হয়ে গেছে, আপনি দেখবেন যেটা তাদেরকে মিলিয়ন মিলিয়ন লোক তাদেরকে ফলো করেছে। এখন কি হচ্ছে, এবার যারা মিডিয়া হাউসগুলিতে যারা খুলে, ইউটিউবে খুলে, সোশ্যাল মিডিয়াতে খুলে তারা নিউজ করছে, এই করার প্রভাব পড়ছে ট্রেডিশনাল যারা মিডিয়া হাউসগুলি। এখন দেখা গেছে ট্রেডিশনাল মিডিয়া হাউস সে তার কথা বলবে, অনেক তার বাধ্যবাধকতা রয়েছে, সেই ইচ্ছেগুলো কিছু বলতে পারবে না। কারণ একটা মিডিয়া হাউস বিজ্ঞাপনের উপর নির্ভর করে, সরকারি, এবং বিজ্ঞাপন কে দেয়? সরকারি হাউসগুলি দেয়। সেখানে যদি তারা একদম কোনাকুনিভাবে ছুটতে থাকে, তাদের হাউস চালানো কষ্ট হয়ে যাবে। এই জায়গাতে একটা সমস্যা তৈরি হচ্ছে মিডিয়াদের। এবং আমরা যারা নিউজ প্রকাশ করি নর্মালি নিউজ পেপারগুলিতে বা মিডিয়াতে যারা করি, সেখানে নিউজ করে পরিবার পরিজন চালানো, মানে এটাকে প্রফেশন করে বেশি টাফ। অন্য কাজের মাঝখানে আপনাকে এটা করতে হচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়ার কারণে ট্রেডিশনাল যে মিডিয়াগুলি আছে এখানে এফেক্টেড হচ্ছে প্রচুর পরিমাণ। কারণ এফেক্টেড হওয়ার কারণটা হচ্ছে যে যেটা আমরা বললাম, যে ধরুন আমবাসা একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাটা আস্তে আস্তে ট্রেডিশনাল মিডিয়া হাউসে 1 ঘন্টা লাগবে, এটা বানাবে, এডিট করবে, তৈরি করবে, একটা গেটওয়ে আছে যে কোন জায়গাটা যাবে কোন জায়গাটা যাবে না। এখন ওইখান থেকে গন্ডাছড়া থেকে বসে, আমবাসা থেকে বসে দাঁড়িয়ে সেখান থেকে ফুটেজটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল একদম বিস্তারিতভাবে। আর আমরা যে ট্রেডিশনাল মিডিয়া হাউসগুলি আছে, আমরা সেখানে এগুলি বানাবো, বানিয়ে তারপর দেখাতে হবে,
নিউজ পেপার লিখবো আজকে, কালকে আসবে, এর আগেই তো লং টাইম প্রসেস। এটা তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মানুষ দেখে ফেলছে সংবাদটা, তো সে কেন কালকে কালকে নিউজ আজকে দেখবে? হ্যাঁ দেখছে, তো আজকে তো সে কালকে আবার পত্রিকাতে পড়তে যাবে কেন, আবার টিভিতে এটা 1 ঘন্টা পরে দেখতে যাবে কেন? সে তো দেখে ফেললো যা দেখার, সে আগ্রহটা চলে গেলো। যদিও এবার ট্রেডিশনাল যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলি আমাদের যেগুলি আমরা কাজ করি এখানে রয়েছে, আমরা হয়তো আমাদের তথ্য বিশ্লেষণ করি আসলে ব্যাপারটা কি হয়েছিল, কেন হলো, সেটার জন্য কিছু দর্শক থাকে, তারা এটা দেখে। কিন্তু বড় ধরনের দর্শকটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বেশি। তারা যা দেখলো তার পরবর্তীতে এটা নিয়ে তাদের ইন্টারেস্ট নেই, কারণ তারা লাইভ দেখেছে ঘটনাস্থলে কি হচ্ছে, যেটা আপনি লাইভ দেখছেন চোখের সামনে, তো সেটা তো নিয়ে তো আপনার আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি দেখছেন চোখের সামনে কি হয়েছে, এখানে অ্যাক্সিডেন্টটা, তো এলাকার লোকজন বলছে, কথাবার্তা বলছে, সিন দেখছে, আমি লাইভ প্রোগ্রামটা দেখে লাইভ প্রোগ্রামটা আপনি দেখে ফেলছেন, তো সেটা নিয়ে আপনার তো এই জায়গা থেকে নিউজ পেপারগুলির ক্ষেত্রে এগুলি কিছু গুরুত্ব কমে যাচ্ছে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গুরুত্ব কমে যাচ্ছে। তো মানুষ এখন ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দায়বদ্ধতার জায়গাটা নেই, যা কিছু তা বলে দেওয়া, যা কিছু তা দেখিয়ে দেওয়া। কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া এবং পত্রিকাতে এটা হচ্ছে তথ্য ভিত্তিক একটা প্রতিবেদন পেশ করা, এবং এটা সরকারিভাবে এটা গ্রহণযোগ্য, এবং এটার মধ্যে জবাবদিহিতার জায়গাটা আছে। সোশ্যাল মিডিয়া যে কোনো কিছু দেখালো, সে কোথায় জবাবদিহি করবে, আপনি কাকে কোথায় ধরবেন, কে করলো, কোথা থেকে করলো, সে প্রয়োজন আজকে দেখালো, কালকে একটা ফেসবুকটা বন্ধ করে দিল, একটা খুলে দিল, আপনি চাপ দিলেন ওর এটা খুলে বন্ধ করে দিল, নতুন একটা পেজ খুলে দিল। যে মিডিয়া হাউস আছে রাজ্যের বড় বড় প্রতিষ্ঠান, তারা কি ইচ্ছে করলে কালে বন্ধ করে দিতে পারবে? না, পারবে না। তো তাদের চিন্তা ভাবনা করে করতে হয়। এই জায়গাতে একটা সমস্যা হয়েছে কি, মানে নিউজের মানে একটা নিউজের মার্ডার হচ্ছে, মানে সংবাদগুলিকে অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কারণে নিউজ মার্ডার হচ্ছে, মানে মার্ডার করে দেওয়া হচ্ছে নিউজগুলিকে, ঠিক আছে? দর্শকদের মধ্যে একটা মানে একটা অস্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ তারা বললাম না যে ট্রেডিশনাল মিডিয়া যেভাবে দেখাতো জিনিসটাকে, এটা সোশ্যাল মিডিয়ার কারণে এটা একটা মারাত্মক একটা আকার ধারণ করেছে। এখন আপনি মানে কিছু জিনিস লাইভ দেখছেন শুটিং, আর বাকিগুলি দেখাচ্ছে কোথার ফুটেজ কোথায় নিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, কার ফুটেজ কোথায় নিয়ে লাগিয়ে দিচ্ছে, কার ছবি কোথায় নিয়ে লাগিয়ে দিচ্ছে। ফেসবুকের মাধ্যমে কোনো একটা ঘটনা আপনার ছবি মাথা নিয়ে লাগিয়ে দিলে কোথায় ছবির মধ্যে, মানে ভালো এফেক্টও আছে, খারাপ এফেক্ট। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালো এফেক্ট হচ্ছে, রাস্তা একটা ভাঙা, কেউ এটা দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে, রাস্তাটা অনেক ভালো এফেক্ট হয়ে এটা চলে গেল, এটা দেখে এটা বুঝলো হ্যাঁ এটা হচ্ছে না এই বিষয়টা। বা আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ার কারণে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে আমাদের রাজ্যের যারা বেকার ছেলেমেয়েরা আছে, অনেকেই আমরা ত্রিপুরা পাবলিক অপিনিয়নের ইউটিউবের মাধ্যমে আমরা তাদের সঙ্গে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি, আমরা অনেক বিষয়কে আমরা শেয়ার করি। এই ছেলেগুলি তারা অনেক তথ্য আমাদের কাছ থেকে পায়, আমাদের সঙ্গে তারা জুড়ে রয়েছে আমাদের সঙ্গে। এটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা এফেক্ট, যে লক্ষ লক্ষ লোক আমাদেরকে দেখছে, ফলো করছে, আমাদের বিষয়গুলো দেখছে, শুনছে, ভালো তথ্য দিলে তারা ভালোটা নিচ্ছে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট এটা একটা মারাত্মক ইম্প্যাক্ট, এবং এটা বর্তমান সময়ে এই ক্ষেত্রটাকে অনেক বড় প্রসারিত করে দিয়েছে বলবো। তো এরপর বলবো যে আপনি এই পেশার মধ্যে কতদিন যুক্ত আছেন? আমি শুরুতেই বলেছিলাম যে এই পেশার সঙ্গে 9 বছর প্রায় চলছে। 9 বছর চলছে এর সঙ্গে যুক্ত, এবং এর আগে যদি আমরা ধরি যে নিউজ পেপারে পাঠকের কলমে লিখতাম, সেটা যদি ধরি তাহলে এটা অনেক বড় ব্যাপার। এটা প্রায় 6-7 বছর এই কাজই করেছি, লিখতাম ওই সময়। মোটামুটি এই সময়টা 9-10 বছর, যদিও তেমন কিছু না, আমার চেয়ে অনেক ছোট ছেলেরা যারা আমার থেকে অনেক সিনিয়র তারা করছে। দেখুন আমি একটা কথা বলি, যে কত বছর সেটা বড় কথা না। অনেকেই বলে যে আমি কাজটা অনেক বছর ধরে করছি, মেন হচ্ছে অভিজ্ঞতা। কেউ বলে 20 বছর ধরে করছি, কিন্তু আসলে এখনো সাংবাদিকতার একটা করতে গেলে কোনো একটা স্ক্রিপ্টকে আমরা কীভাবে লেখা দরকার সেটা আমিও এখনো শিখতে পারিনি সম্পূর্ণভাবে, চেষ্টা করছি। তো কত বছর সেটা বড় কথা না, সেটা হচ্ছে আপনি কি করলেন সমাজের জন্য, আমি কি দিতে পারলাম, একদম আমার থেকে কটা মানুষ কটা ভালো জিনিস দিতে পারলো, আমি সোসাইটিকে কি দিতে পারলাম, আমার দায়বদ্ধতা কোন জায়গাতে আছে, সেটা বড় ব্যাপার বলে মনে করি। এবং চেষ্টা করি যতক্ষণ আছি সাধ্যমতো চেষ্টা করবো। এবং একটা প্রশ্ন আমি করেছিলাম আমার বয়োজ্যেষ্ঠ যেন সাংবাদিক, যে বললাম যে আচ্ছা সাংবাদিকতা সততাটা কীভাবে দেখো, মানে সৎ সাংবাদিক বলতে কি বোঝায়। তো আমাকে তিনি বলছেন, বা সিনিয়র কয়েকজন বলছে যে আসলে দেখো, তুমি যদি এত সৎ হও তুমি সাংবাদিকতা করতে পারবে না সাংবাদিকতাটা। কারণ সৎ মানে কি, তুমি তাহলে শুধু ওই যে প্রদীপ প্রজ্বলনের যে নিউজগুলি আছে, আমরা অনেক সময় বলি যে প্রদীপ প্রজ্বলনের নিউজ আমি পাঠতে করি না, কম করি, গেছে উদ্বোধন হয়েছে, ভালো কথা উদ্বোধন হয়েছে, যেটা ভালো হয়ে গেছে অনেকে বলেন যে ভালো কিছু দেখাও না তোমরা, যেটি করছি দাও, যেগুলো না করছি শুধু এগুলো দেখাও। আমরা মনে করি যেগুলো হচ্ছে না এগুলো দিয়ে ফোকাস করা, যেগুলো হয়ে গেছে তো হয়ে গেছে, মানুষের জন্য হচ্ছে ভালো বিষয়। এখন
প্রশংসা তো করা যায় না যে এই তিনি খুব ভালো কাজ করছেন, প্রশংসনীয় লোক। আমি 4বার প্রশংসা করলে দর্শক বলবে ও দেখো ওনার শুধু প্রশংসা করছে। তো মিডিয়ার কাজটা শুধু প্রশংসা করা না, এটাকে একটু, আর কোনো লেখা যদি আপনি সমালোচনা না করেন লেখাটা এগোবে না। তো আমি বললাম যে আপনি দিদি খুব ভালো অ্যাঙ্কার, আপনি খুব ভালো, আপনার কথা বলার ধরন ভালো, এখানে তো শেষ হয়ে যাবে। এবার যদি আমি এটাকে যদি একটু একটু ক্রিটিক্যাল হয়ে তারা যদি ব্যাখ্যা করি, কিন্তু মানুষের শুনবে যে না এই সম্বন্ধে কি বলা হচ্ছে, কি বল, তাহলে তো এটা এগোবে না। তো একদম এখানে শেষ। তো আপনি একদম। বলেন যে দাদা আপনি তো খুব ভালো কথা বলেন, আপনার চ্যানেলে ভালো দেখছি, তো শেষ তো আমার কাজ, আর তো কিছু এগোবে না। এবারও যদি আপনি বলেন যে আপনি নিউজগুলো করছেন ভালো লাগে, যদি আপনি এটাকে যদি এইভাবে করতেন আরো ভালো হতো, ওই প্রতিবেদনটা যদি আপনি এইভাবে না করে এইভাবে দেখাতেন মানুষকে, আরো ভালো লাগতো, বিষয়টা আরো উঠতে পারতো, তাহলে আপনার আলোচনাটা এগোবে। আমরা যদি এখানে শুধু বলে দিই যে পজিটিভ বার্তা খুব ভালো কাজ করছে, ভালো হচ্ছে, শুধু বলে দিয়ে এখানেই শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল। তো এটা তাহলে মানে ভালো কাজ করছে, কি ভালো কাজ করছে সেটা আমাদের দেখা দরকার। কোনো একজন আধিকারিক ভালো কাজ করেছেন, এটা আমি বলছি যে উদয়পুর রেল স্টেশনে প্রচুর পরিমাণ পাম ট্রি লাগানো হয়েছে, লাগানোর ফলে জায়গাটা সুন্দর লাগছে। তাই আমরা বললাম যে ট্রিগুলি লাগানো হয়েছে, এগুলি যত্ন তো নেওয়া হলো না। এগুলি যে জুমরাগুলি রয়েছে, এগুলি জুমরাগুলি বানাতে লক্ষ টাকা লেগেছে। আমি ডিএম স্যারকে বলেছিলাম যে জুমরাগুলি কেটে অন্য জায়গায় লাগানো যায় কিনা, তাহলে অন্য গাছগুলি তো ভালো থাকবে। আপনি এখনো রেল স্টেশনে গেলে দেখবেন সেই জুমরাগুলি এখনো রয়ে গেছে, গাছ মোটা হয়েছে, জুমরা ফেটে যাচ্ছে, এগুলি কেউ কাজে লাগায়নি। কিছু কিছু জায়গাতে আমাদের আলোচনার পর প্রশাসন নিয়ে এগুলি লাগিয়েছে, উপকৃত হয়েছে। তো আমাদের এই নেগেটিভ জায়গাগুলো দেখতে হবে। আমাদের মানে শুধু পজিটিভ তো ঠিক আছে থাকবে, নেগেটিভটা দেখিয়ে পজিটিভ করা, এটা যে নেগেটিভটাকে কিভাবে পজিটিভ করা যায়, এই জায়গাটাকে যেই ত্রুটিগুলি রয়েছে এটাকে কিভাবে আরো বেশি ভালো কিছু করা যায়, এই হচ্ছে চেষ্টা। একদম এই চেষ্টাটা থাকে। এবং মিডিয়া কর্মী হিসাবে আমরা অনেক সময় বলি যে উদয়পুরে জগন্নাথ দিঘির কাজ হয়েছে, খুব দারুণ কাজ হয়েছে, আপনাদেরকে দেখবেন যে খুব সুন্দর সড়ক হয়েছে, আমরা মনে মনে জানি যে খুব ভালো হয়েছে, তবুও আমরা এটাকে প্রকাশ্যে খুব কম বলি। হ্যাঁ, এটা আরো ভালো হয়। এটার মধ্যে উপরে পার্কটা হয়েছে, কিছু গাছ কাটতে চেয়েছিল, আমরা এটা নিয়ে বাধা দিয়েছি এবং অনেক সমালোচনা করেছি, পার্কটা খুব সুন্দর হয়েছে। এবার দিঘিতেও সুন্দর হয়েছে। আমরা বলছি যে আমাদের চেষ্টা মানে বক্তব্য ছিল যে দিঘির নিচে যে পলিগুলি রয়েছে এটা যেন ভালোভাবে পরিষ্কার করা হয়, এবং সবটা ভালো হয়েছে। এই পরিষ্কার হওয়ার ক্ষেত্রে কিছু মানে একটার পর একটা ভালো কাজ করার ইচ্ছা, যেটা ইচ্ছে, তো সবটা ভালো হয়েছে। এই মাঝখানে কিছু ত্রুটি ছিল, এটা আমরা তুলে ধরেছি। আমাদের কাজ হচ্ছে নিউজ পেপার, এতে একটু সমালোচনা করা। আপনি যদি প্রশংসা করেন তাহলে তো মানুষ এটা দেখে তো প্রশংসা করলেন শেষ। তো প্রশংসা করার কাজ দর্শকদের হাততালি দেওয়া, যারা অনুরাগী শুধুমাত্র, যে আপনার ভুল ভ্রান্তি কিছু নেই, ভালো কাজ করেছেন, আপনি শুধু ভালোই করেন। মানে অনেকে আমাকে ভালোবাসে, যে আমার ভুল তারা দেখতে চায় না, তারা বলে দাদা খুব ভালো, দাদা খুব ভালো, দাদা খুব ভালো, উনি খুব ভালো। আমি তো আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন করবো আমি, যে সোশ্যাল মিডিয়াতে তো আপনি একজন ভালো পরিচিতি মুখ, তো ঠিক আছে, তো আপনার এই ভালো দিকগুলো যদি একটু আপনি তুলে ধরেন আমাদের দর্শকদের সামনে। ভালো দিক বলতে সবচেয়ে বিষয় হচ্ছে, দেখুন আমি একটা হচ্ছে স্পষ্টবাদী, হ্যাঁ, একদম আউটস্পোকেন। এটা আমার ব্যক্তিগত জীবনও, আমি আমার পারিবারিক জীবনও সেই কে এটাকে ভালোভাবে নিল কি নিল না, বা কোনো একটা স্পষ্ট কথা বলার পর ওনার সঙ্গে সম্পর্কটা আমার ভালো থাকলো কি থাকলো না, সেটা দিকে আমি ততটা গুরুত্ব দিতে মানে পারি না। হ্যাঁ, অনেক সময় ভাবি যে এটা বলে না দিলে না বললে ভালো ছিল, কিন্তু এটা আমার ক্যারেক্টার যে বলতে হয়, স্পষ্ট কথা আমি বলবো, স্পষ্ট কথা। এবং এটাই আমার মিডিয়ার মধ্যে গিয়ে পড়ে, যে অনেক ক্ষেত্রে টিভি মিডিয়াতে বলে যে এই সময় ফোনিং এর মধ্যে যে বলে দিলাম, হ্যাঁ, এটা একটা সময় কি হয়েছিল, একটা মেয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন সম্ভবত বিপ্লব কুমার দেব, তিনি ফেসবুকে দেখেছেন যে একটা মেয়ে ঘর ভাঙা, পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে, তিনি চলে গেছেন। এটা চন্দ্রপুর সম্ভবত, বা ওইদিকে মাতাবাড়ি, ওইদিকে আমরা নিউজ করেছি। তখন আমি ফোনিং দেওয়ার সময় বললাম যে ফেসবুকে যে মেয়েটা দিতে পেরেছে, নজরে পড়েছে, এই উপকৃত হয়েছে। এবার যারা দিতে পারছে না, যারা ফেসবুকটা বুঝে না, সমস্যাটা ভোগ করছে অনেক ছেলে মেয়েরা, তাহলে এই এলাকা সে যেই ব্লকের আন্ডারে রয়েছে, সেই ব্লকের যে ফেসিলিটিটা পাচ্ছে না, হ্যাঁ, সেই এলাকার লোকজনের যারা প্রতিনিধি আছেন তাদের ভূমিকাটা, এটা তো মুখ্যমন্ত্রী ফেসবুকে দেখবেন, এসে দেবেন, সেটা তো সবসময় সম্ভব না। একদম, হ্যাঁ, এটা দিয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে, এটা হয়েছে, ভালো কথা। কিন্তু এই এলাকার যারা যারা সমস্যা ভোগ করছেন, যাদের বই খাতার সমস্যা হচ্ছে, পড়াশোনা করতে পারছে না, ভালো মেধাবী ছেলে, তো এই এলাকার মধ্যে কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, লিডারশিপ নিশ্চয়ই আছে, তাদের তো নজর রাখা দরকার, এই এলাকাতে কত লোক বসবাস করছে, কার কি সমস্যা, কারা পাচ্ছে না, বই খাতা পাচ্ছে না, বা তাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, তাদের কাছে পৌঁছে দেওয়া দরকার। তাহলে তো এই নজরটা কি রাখবে? এলাকার ব্লকের যারা রয়েছে, পঞ্চায়েতের যারা রয়েছে, যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, যারা সামাজিক কর্মকর্তা রয়েছেন, তাদের একটা ভূমিকা, যে এলাকার মধ্যে কারা কি পাচ্ছে না সেই ভূমিকাটা রাখা। তো এই তিনি যে করেছেন, তো সেটার মধ্যে আমি বের করলাম ব্যাপারটা, যে এটা কেন হচ্ছে না। হ্যাঁ, তো শুধুমাত্র এটা হয়েছে, এটা মানে করলেন, সেটা দেখলে যেমন শুধু চলবে না,
পাশাপাশি এটার মধ্যে আর কি বিষয় রয়েছে সেটাকে তুলে ধরা তো আমাদের মিডিয়ার কাজ, সেই বিষয়কে তুলে ধরা। তাহলে অন্যান্য 10টা ছিল, এই কথাগুলো তুলে ধরার কারণে অন্যরা সুযোগ পেয়েছে, অন্যরা সুযোগ পেয়েছে। আপনি এইভাবে আপনার ভালো দিকগুলো তুলে তো সেই জায়গাটা আমি আমার কি করণীয় কাজটা আমি করলাম, এই যে প্রতিবেদন শুরু করলাম এটার পেছনে 1.5 বছর লেগে রয়েছি এবং শেষ পর্যন্ত এগুলি হলো ভালো কিছু করা। ভালো কিছু করার, এগুলি হলো শুধুমাত্র ভাইরাল হওয়া না। আমি প্রথমেই বললাম যে কোনো নিউজ কত লক্ষ লোক দেখলো, এখন মানুষ চলে গেছে মানে ভিউজের দিকে, যে কত মানুষ দেখলো, কতটা দেখলো মানুষ। তো আসলে এই ভিউজের পেছনে দৌড়াতে গিয়ে আমরা অনেকগুলি ঘটনা তুলে ধরতে পারি না যেগুলি মানুষ দেখবে না, কম দেখবে, এতে করে ওই ভালো জিনিসগুলি যাচ্ছে না। আর সেই চেষ্টাটা করি যে যত সম্ভব কিছু মানে নিউজের মধ্যে রাখার চেষ্টা করি 10% 20%, যেগুলি মানুষ দেখুক না দেখুক আমরা চাই এগুলি আপলোড করার জন্য, এগুলি সম্বন্ধে কথা বলার জন্য। এবং একটা কথা বলি পজিটিভ দিক, কিছুদিন আগে হদ্রা সাগর একটা রাস্তা, এটা খুব ভাঙা ছিল, এটা পত্রিকাতে তুলে ধরেছিলাম এবং এই পত্রিকার পেপার কাটিংটা গত বিধানসভা বাজেট অধিবেশনে এই আমার প্রতিবেদনটাকে তুলে ধরা হয়েছে এবং স্যাংশন হয়েছে রাস্তাটা উদয়পুরের হদ্রা সাগরা 7 কিলোমিটার রাস্তা আমার এক পত্রিকার প্রতিবেদনের কারণে। সেটা অবশ্যই ভালো লাগে যে কোনো বিষয় নিয়ে কথা বললে পরে সরকার গুরুত্ব দিয়ে দেখে, এবং এই ধরনের অজস্র আছে, ভালো লাগা কাজ, অজস্র কাজ এমন আছে, শুধু এইটা না, অজস্র বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে মাত্র কথা বলে এসেছি বা লিখেছি বা ভিডিওতে দেখিয়েছি, কিছুক্ষণ পরে প্রশাসন তার গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টা কী দেখার চেষ্টা করো। আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে ফোন করে বলছে যে এটা তো আমরা সলিউশন করে দিয়েছি, এবার যদি ভিডিওটা একটু ইয়ে করে দেওয়া যায় বা এটা যদি না দেখাও তাহলে ভালো, আমরা তোকে করে দিলাম। ভিডিওটা তো এখন চলছে, ওই যে সোশ্যাল মিডিয়াতে যেটা হয়নি সেটা এখনো চলছে, মানুষ দেখছে, কিন্তু আমরা করে দিয়েছি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা সমস্যা। হ্যাঁ, তো এই দিকগুলো নিয়ে চলার চেষ্টা করি, এটা পজিটিভ বিষয়। এইভাবে আপনি কাজ করে যান আপনার ভালো দিকগুলো নিয়ে এবং সমাজের ভালো করে যান আপনি। তো এরপর আপনাকে বলবো যে বর্তমানে সাংবাদিকতা পেশায় কি কি পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করবেন? সাংবাদিকতার ক্ষেত্রে পরিবর্তন বলতে একটা জিনিস আমরা বলবো, আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বিষয় আমি বলি যে ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েট করা। আপনি পশ্চিমবঙ্গে দেখবেন সেখানে অনেক বেশি সংস্কৃতিপ্রবণ লোক উঠে আসে, পশ্চিমবঙ্গে দেখবেন তারা অনেকে দেখতে পারে না, বাট অনেককে নিয়ে কথা বলে, ভালো পজিটিভ কথা বলে। ধরুন আমি একজন রাজ্যের যারা সাংবাদিক ভালো সাংবাদিকতা করে তাদের নাম নিয়ে আমি বললাম, আমি শান্তি এখন অনেকবার বললাম, আমি ভ্যানগার্ডের সেবকদের নাম বললাম, সেবকদের একটা কথা বলেন যে ভালো কিছু করার চেষ্টা করো, কালচারাল জিনিসগুলো তোলার চেষ্টা করো, যেগুলো আমাদের বিলুপ্তি হয়ে যাচ্ছে এগুলি বলার চেষ্টা করো, এবং তিনি নিজেও কাজ করছেন। এই যে হাউসের মালিকরা যখন দেখলে বলে যে তুমি এটা ফ্রি হ্যান্ডে যেটা করার চেষ্টা করো, ভালো কথা বলে, তারা শুধুমাত্র ভিউর দিকে যায় না, তারা বলে যে ভালো বিষয়গুলো মানুষের দিকে তুলে আনার চেষ্টা করে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো বিষয়। এবং পরিবর্তন বলতে গেলে প্রথমে বলবো এরা যে অনেক ছেলে মেয়েরা আছে তারা ভালো কাজ করতে চায়, তারা ভালো প্ল্যাটফর্ম পায় না, বা তাদেরকে ছোট থাকতে শুরুতেই তাদেরকে আমরা নেগেটিভ দিকে ঢুকিয়ে দিই, তাদেরকে আমরা কোনো যারা সিনিয়র আমরা আছি তাদেরকে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি, আমরা আমাদের মতো করি। তাদেরকে যদি আমরা ভালো কিছু শেখানোর চেষ্টা করি, আমার সঙ্গে রিপোর্টার আছে কিছু, তাদেরকে 3-4 লক্ষ ছেলে ফলোয়ার আমার থেকে ছোট ফলো করে তাদেরকে। তো তারা অনেকেই বলে যে দাদা আমার নিউজটা তার 5 লক্ষ লোক দেখেছে, 10 লক্ষ লোক দেখেছে, 15 মিলিয়ন লোক দেখেছে। তখন আমি তাদেরকে বলি মিলিয়ন লোক দেখলেও আজকে আমাদের একজন সাংবাদিক কথা আমি বলবো না মামলা কোর্ট কাছারি জেলে অনেকদিন ছিল, তাকেও সেও একটা লাইভে আসলে হাজার লোক দেখতো, লক্ষ লোক দেখতো, তারপর আমি বলতে পারি যে সাংবাদিকতার ক্ষেত্রে তিনি পারফেক্ট লোক? নিশ্চয়ই না। তার কাজটা ভালো আমি বলতে পারি না। তাহলে এই ক্ষেত্রে পরিবর্তনটা আনা রাজ্যের দর্শকদেরকে যে ভালো মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সাপোর্ট করা, ভালো সাংবাদিকতা যারা করতে চায় তাদেরকে একটু ফোকাস করা, তাদের জন্য একটু চেষ্টা করা, তাদেরকে তুলে আনা। আপনি একজন ভালোকে তুলে আনলে আরো ভালো উঠবে। আপনি একজন ভালো কাজকে প্রশংসা করলে অন্যরাও ভালো কাজ করার প্রশংসা পাবে। আপনি যদি খারাপ কাজটাকে প্রশংসা করেন, যদি ভাইরাল করেন, ভালোটাকে খারাপটাকে নিয়ে যদি আপনি নাচানাচি করেন, তাহলে মানুষ খারাপের দিকে যাবে। একদম। আমি বলছি যে আজকে দেশে আইপিএসকে নিয়ে ফিটা কাটায় না, যে 30 টাকা আলু পরোটা বিক্রি করে বলে বেড়ায় তাকে দিয়ে মানুষ উদ্বোধন করাচ্ছে, করতে পারে তার কাজ, সে তার কাজের ক্ষেত্রে সে সাকসেস হচ্ছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি আইপিএসকে না দিয়ে যদি আলু পরোটা সবজি বিক্রেতা তার প্রফেশন কাজ করছে, সবজি বিক্রি করছে, পরোটা বিক্রি করছে, যে নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল হয়েছে, ফলোয়ার হয়ে কামাই করেছে, তাকে দিয়ে আপনি এডুকেশন দপ্তর এডুকেশনের এমন ভালো জায়গাগুলিকে আপনি উদ্বোধন করাচ্ছেন, তাহলে সে তো চাইবে আগামী দিনে পরোটা বিক্রি করে সে সফল হওয়ার জন্য। সে তো আইপিএস হওয়ার চেষ্টা করবে না, আইএস হওয়ার চেষ্টা করবে না। তাহলে আইএস আইপিএস যারা হচ্ছে তাদেরকে তো আমাদের এগিয়ে আনা দরকার। সাধারণ প্ল্যাটফর্মে থেকে সে সাকসেস হয়েছে, বড়া বিক্রি করে সাকসেস হলো, তারা সাকসেস, ঠিক আছে, সে তার লেভেলে সাকসেস হয়েছে, আমার কোনো বক্তব্য এখানে নেই।
আপনি শুধু শুধু বড়া বিক্রেতাকে যদি শুধু এনে এনে যদি ফোকাস করেন, সবাই নাচানাচি করেন, তাহলে আগামী দিনে পরের জেনারেশন IAS-IPS কেন হতে যাবে? এটাই। সে দেখছে আমি ফেসবুকে নোংরাভাবে নাচানাচি করে লাফালাফি করে আমি ডলার কামাচ্ছি, হাজার হাজার ডলার, গাড়ি আছে বাড়ি আছে, তাহলে তো মানুষ আজকে আগামী দিনে শুধু কন্টেন্ট ক্রিয়েটর হবে। ভালো কিছু করার জন্য তারা সেই এটা লাইনটা পাবে। স্প্রিয়া আসবে না তো। হ্যাঁ, স্পিয়াটা ভালো আসবে। স্প্রিয়া আনতে গেলে তাকে ওই জায়গাগুলিকে আপনি গুরুত্ব দিতে হবে সমাজে। একদম। যেটা বলছিলাম, কলকাতাতে দেখবেন যারা ভালো লেখে গায় তাদেরকে প্ল্যাটফর্ম এনে এনে সরকার পক্ষে হোক বেসরকারি এবং তাদের প্রশংসা করা হচ্ছে, তুলে আনার চেষ্টা হচ্ছে। তারা যত নিজেদের মধ্যে থাকুক না কেন, সব জায়গাতে খোঁচাখুচি টোকাটুকি থাকে, সব জায়গাতে থাকে। এর মধ্যে তারা এক জায়গাতে কিন্তু এসে প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু তারা তাদেরকে তুলে আনার চেষ্টা করা হয়, তাদের সম্পর্কে ভালো কথা বলা হয়। দুটি কালচারাল লোক যদি ভালো কাজ করে তাদের কিন্তু প্রশংসা করলে, খোলামেলা প্রশংসা করলে কি সমস্যা? সমাজের জন্য ভালো হবে, আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হবে। আমি যেটা ভালো কাজ করি, আমাকে যদি আপনি প্রশংসা করলেন, সমস্যা কোন জায়গাতে? একটা ছেলে ভালো কাজ করলো, ওকে নিয়ে যদি আমি একটু প্রশংসা করে দিই, সমস্যা কোন জায়গাতে? এতে প্রশংসা যেখানে করণীয় সেখানে অবশ্যই করা করতে দরকার। হবে। একটা সরকার পক্ষে যদি একটা বিধায়ক, আমাদের এখানে বিধায়ক আছে একজন মাতাবাড়িতে, অভিষেক দেবরায়, সবসময় ওর সম্বন্ধে সমালোচনা হলো বলে মিডিয়ার কাজ করেছে, আমি আরো একটু সচেতন হলাম, আমার স্পিড আরো বাড়লো। তিনি বলে অনেক নেগেটিভ লেখা হলো, কখনো মানে একটা আছে না যে নিউজ বলে প্রকাশিত হিংসা ভাব, এই ধরনের ভাবটা আমি দেখিনি। খুব ভালো ইয়ং জেনারেশনের মধ্যে সুশান্ত দেব আছেন বিশাল করে, খুব পজিটিভ এপ্রোচ তারা রাখেন। এবং আমাদের এখানে অর্থমন্ত্রী আছেন, ভালো কাজ করছেন। এটা মানে খুব একটা আমার মানে গর্বের বিষয় যে আমাদের এলাকার তিনি অর্থমন্ত্রী, হ্যাঁ, এবং আমাদের এলাকার স্কুলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, স্কুলের রমেশ স্কুলের, তো উদয়পুর থেকে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন আমাদের এখান থেকে, উদয়পুর থেকে। একটা কালচারাল জায়গা আমাদের জায়গাটা, হ্যাঁ, গর্বের বিষয়। ছোট জায়গা গেলে দেখলে আমার সময় কেটে যাবে, প্রচুর দিঘি, প্রচুর মন্দির, প্রচুর কিছু। তো এর সঙ্গে যদি আমরা আমাদের এখানে যদি একটু ভালো অ্যাটমসফিয়ার আমরা তৈরি করতে পারি, কাজ করতে পারি, সবাই সবাইকে সাপোর্ট করে, সবাই সবার জন্য একটু সুনাম প্রশংসা করে, তাহলে ভালো যায়। এবং এর প্রভাবটা সর্বত্রই পড়ে কিন্তু একটা, কারণ এডুকেশনের মধ্যে কথা হচ্ছে একটা ট্রিকল পলিসি, চুইয়ে পড়া নীতি। মানে আপনি উপর দিকে ভালো কিছু বলে এটা ফল নিচের দিকে যাবে, জল যেমন চুয়ে 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 নিচের দিকে যায়, হ্যাঁ, পড়ে নিচের দিকে করাবে। আপনি উপর দিকে ভালো কাজ করলে এটা ঘুরিয়ে ঘুরে নিচের দিকে যাবে। এখন আমরা যদি ভালো কিছু সেট করতে পারি, নেক্সট জেনারেশনে ভালো কিছু করতে পারি, তাহলে নেক্সট জেনারেশন আমাদের শিখবে। আমরা যদি ভালো কিছু, যদি আমরা যদি শুধু ঠোকাঠুকি করে গেলাম, শুধু আমরা সমালোচনা করে গেলাম, ভালো কিছু না মানে বলে গেলাম, আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে? তারা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে না। সেই চেষ্টাটা, এই জন্যই ভালো কিছু করবো আমরা। সেই একদম ঠিক তাই। তো এরপরে বলবো যে আপনি নতুন প্রজন্মের জন্য সাংবাদিক যারা হতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আমি প্রথমে বলবো শিক্ষাটা প্রয়োজন, এডুকেশনটা খুব প্রয়োজন। অনেকেই, আমি কাউকে খাটো করতে চাই না, বিভিন্নভাবে অনেকেই এই লাইনে চলে এসেছে। অনেকেই বলেন যে অন্তত পক্ষে একজন মিডিয়া কর্মীকে গ্রাজুয়েট হওয়া দরকার। কারণ দেখুন, সমাজের ভুল ভ্রান্তিগুলো আপনি চোখে আঙুল দিয়ে দেখাবেন, এই ক্ষেত্রে আপনাকে অনেক বিচার বিশ্লেষণ করতে হবে। কলম, আমি কারোর বিরুদ্ধে শুধু 2 কলম লিখে দিলাম শেষ না, যার বিরুদ্ধে আমি লিখলাম সে জানে তার উপর দিয়ে কি যায়। একদম ঠিক। আমি শুধু লিখে দিলাম যা ভালো লাগলো, কিন্তু ওই লোকটা বোঝে যে ওর উপর দিয়ে কি গেল। তো চেষ্টা করি নিজেকে যতটা পরিমাণ নিয়ন্ত্রণ রাখার জন্য, এবং তার জন্য নিয়ন্ত্রণ আমি কখন পাবেন? আপনার মধ্যে ভালোটা শিক্ষা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতাটা সুন্দর থাকতে হবে। আজকের দিনে অনেকেই দেখি যে মিডিয়া চলে আসছে, কোনো কারণে চলে আসছে, আসার পর অনেক পরিমাণ মিডিয়া হাউস এখন সংখ্যা প্রচুর, তো লোকের সংখ্যা প্রচুর কারণে সেই জায়গাতে কোয়ালিটিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তুলে আনা হচ্ছে, কোনো মতো চলছে, তখন এই জায়গাতে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। কিন্তু আমি বলবো যারা শিক্ষিত লোক তারা মিডিয়াতে আসো, সমাজ এবং এই সোসাইটি তাকিয়ে আছে ভালো কিছু তোমাদের কাছে পাওয়ার জন্য। এবং একটা শিক্ষিত ছেলে, যেমন একটা শিক্ষিত মা যেমন তার পরিবারকে শিক্ষিত করে তোলে, এই শিক্ষিত ছেলেগুলি আসলে আগামী দিনে এই মানে মিডিয়া হাউসগুলি, মিডিয়া জায়গাগুলি আরও বেশি ডেভেলপ উন্নত হবে, মানুষ আরও বেশি উপকৃত হবে, মানুষের সমস্যাগুলি আরও বেশি সমাধান হবে, আরও বেশি করে বেশি সমাধান হবে, মানুষের কথা বলার জায়গাগুলি আরও বেশি বাড়বে, তাদের জন্য কথা বলার লোক বাড়বে। কিন্তু এখনো সময় কিন্তু অনেক সময় বলি, আমাদের উদয়পুরের মতো জায়গাতে আমরা বলি যে গত 10 বছর আমি 1-2টি ছেলে বেশি কাউকে দেখিনি মিডিয়া হাউসে আসতে। আমার পরে 1-2টা ছেলে এসেছে, এবং খুব বেশি আমি ছেলে কাউকে দেখিনি যে তারা এখানে আসতে। এই জায়গাতে একটা সমস্যা তৈরি হচ্ছে, একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, একটা শূন্যতা তৈরি হচ্ছে এখানে। সেই শূন্যতাকে পূর্ণতা দিতে গেলে আসতে হবে শিক্ষিত ছেলে মেয়েদেরকে, সাংবাদিক লাইনে ভ্যাকেন্সি মানে মেয়েদেরকে আসা। এবং আমি অনেক সময় বলি যে মেয়েরা, হ্যাঁ, কোনো জায়গাতে মেয়েরা কথা বললে এটা অনেক বেশি ইম্প্যাক্ট থাকে। কোথাও যদি সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, মেয়েরা গিয়ে যদি দাঁড়ায় অনেক বেশি সাপোর্ট পাওয়া যায়। তো আমি বলবো দিদিদেরকে, মহিলাদেরকে আসা, এই মিডিয়াতে হাউসগুলিতে আসা, এবং তাদেরকে যারা পরিবারের কর্তারা রয়েছেন তাদেরকে কিছুটা স্বাধীনতা দেওয়া, যে সংবাদ মাধ্যমে যেন আসে, কথা বলতে পারে, এবং
এই মহিলাদের যে একটা অংশ, তাদের সমস্যাগুলি কে কথা বলবে? এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একদম ঠিক এখানে কথা মহিলাদের বলেছেন। সমস্যাগুলো কথা বলতে গেলে তো মহিলাদেরই আসতে লাগবে, একদম ঠিক আসতে হবে। কথা। আমি একটা প্রসঙ্গ বলি, লম্বা হচ্ছে কথাগুলি, যে অনেকে বলেন, দেখবেন যে মহিলাদের কোনো সমস্যা হলে, গাইনোকোলজিক্যাল বা যে কোনো সমস্যা হলে তারা মহিলা গিয়ে খুঁজে। তো তুমি যদি মেয়েকে যদি শিক্ষিত না করে এই ডাক্তার বানাও, তো তুমি খুঁজছো তো কি গাইনোকোলজিক্যাল মহিলা। তুমি যদি শিক্ষিত না করো, মহিলাকে শিক্ষিত করতে লাগবে সেইভাবে, তাকে আনতে হবে, তাকে ডাক্তার বানাতে হবে, গাইনোকোলজিস্ট বানাতে হবে, তখন তুমি সেই পরিষেবাটা পাবে। ঠিক না? তো তুমি তাকে এগিয়ে আনবে না। ঠিক আছে, তুমি মানে চাইছো অ্যাথলেটিক্স হোক আমাদের রাজ্য থেকে, কিন্তু আমি আমার মেয়েকে এগিয়ে দেবো না। মহিলাদের প্রবলেমগুলো সলভ হতে গেলে আমাদের মহিলাদেরকে অবশ্যই এগিয়ে দিতে লাগবে, এগিয়ে দিতে হবে, তাদেরকে এগিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আজকের দিনে এমন না যে স্বাধীনতা অবাধ কখনোই এটা ভালো না। নিয়ন্ত্রণ একটা আমাদের যে একটা গণ্ডি লক্ষণ রেখা রয়েছে, ছেলেদের হোক মেয়ে হোক। আজকের সময়ে যেগুলি আমরা বললাম না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে ফেসবুকে বলতে হয়, মহিলাদের একটা অংশ তারা ভালো কাজ যেমন করছে, সঙ্গে এগুলি বেছে নিয়েছে রোজগারের জন্য নোংরাভাবে। এই জায়গাটাকে আমি প্রচণ্ডভাবে কন্ডেম করি, এটাকে আমি ধিক্কার জানাই এবং এটার প্রতিবাদ আমি করি যে এগুলি হওয়া উচিত না। কারণ সোশ্যাল মিডিয়াটা, ফেসবুকটা এখন বাচ্চা থেকে বুড়ো সবার হাতে হাতে আছে। অতএব সেই দিকটা ভাবা দরকার, যেটা অনেকে বাচ্চাদের হাতে যাচ্ছে, অনেকের কাছে যাচ্ছে, এটা হ্যাঁ অন্তত পক্ষে এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ রাখলে ভালো। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এমন করুক আমরা চাই না। অন্তত অন্যরা কি করছে বড় ব্যাপার, এটা দর্শকদের জন্য খুব ভালো একটা মানে নিউজ বলবো, যে বার্তা, যে আপনারা এটা দেখবেন একটু। সেটাই, অন্তত পক্ষে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এমন হোক না, আমার ভাই বোনটি এমন হোক আমরা চাই না। হ্যাঁ, তোমরা অনেক জায়গা রয়েছে ভালো কাজ করার। আমি অনেক মেয়েদেরকে বলি, দেখলে কন্টেন্ট যারা বানান, যে তুমি একটা জায়গাতে যাও, গিয়ে ওই জায়গাটা দেখাও, জায়গাটার সম্বন্ধে কথা বলো, তথ্য প্রদান। মানুষ তথ্য পেতে চায়। ইউটিউব হচ্ছে, আপনি এখানে ইনফরমেশন গ্যাদার করতে যান, আপনি কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, আপনি ইউটিউবে যান, সব সমস্যার সমাধান এখানে আছে। ইউটিউব দেখে দেখে IPS হয়ে যাচ্ছে, IAS হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বড় প্ল্যাটফর্ম একটা, সবচেয়ে লার্নিং অ্যাপস হচ্ছে ইউটিউব। ফেসবুকে গিয়ে আপনি যদি কোনো জায়গায় ভালো দেখেন, এই একটা নদীর পার, গোমতীর পার দাঁড়ালাম, এই সুন্দর জায়গা, এটার বিবরণ ব্যাখ্যা আপনি দেন, মানুষ দেখবে না কেন? মানুষ ভালো জিনিস দেখতেও চায় না এমন না, দেখতে চায়। হ্যাঁ, সময় লাগবে। অনেকে আমরা শর্টকাট জনপ্রিয়তা পেতে চাই, এই শর্টকাট জনপ্রিয়তা পেতে গিয়ে আমরা এগুলি করি, কিন্তু শর্টকাট না। আমার চেষ্টাটা হচ্ছে আমারটা আস্তে আস্তে হোক, কিন্তু বলিষ্ঠভাবে হোক। আমি আস্তে আস্তে কাজটা করি, বাট আমার যেন একটা পার্মানেন্সি থাকে। আমি হঠাৎ করে ভাইরাল হলাম, হঠাৎ করে আমি অস্তমিত হয়ে গেলাম, জেল খেয়ে খাটলাম, মামলা হলো আমার নামে, এটা তো ঠিক না। বন্ধ হয়ে গেল প্ল্যাটফর্মগুলি, এগুলি তো কোনো প্রয়োজন নেই, না দরকার নেই। শর্টকাট কোনো রাস্তা নেই, পরিশ্রম করতে হবে, দিনরাত খাটতে হবে। আর সেই চেষ্টাটা করছি, পরিশ্রম করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, মানুষের সমালোচনা পাচ্ছি, এবং ওয়েলকাম, দুইটাকে আমি ওয়েলকাম করি, সমালোচনা না করলে। তো এবার বলবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের সামনে যে সুমন সেন মহাশয় আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে ওনার অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার সবাইকে।